আস্তে আস্তে পায়ের ওপর ভর দিয়ে উঠে দাঁড়ালেন রেনোর। একটা হাত তার থুতনির কাছে আঘাতের জায়গায়। দোরগোড়ায় ডায়নাকে আগলে দাঁড়িয়ে আছে ফরকাস। রাগে তখনও গর্জন করছে সে। অশ্রব্য গ্রাম্য ভাষা তার মুখে। মেয়ের গায়ে হাত তোলা, শয়তান! ইচ্ছে হচ্ছে বেশ করে কয়েকটা ঘা দেই। গড়গড় করতে করতে বলল ফরকাস। বেরিয়ে যাও। কথা বের হলো রেনোরের গলা থেকে। যাবো তো নিশ্চয়ই, চিৎকার করে ওঠে ফরকাস। ডায়নাও আমার সঙ্গে যাবে। তোর মতো শয়তানের কাছে আমি ওকে একা রেখে যাব না। বেরিয়ে যাও, আবার বললেন রেনোর। চলেই যাচ্ছি, তোর মতো লোকের কাছে আমরা কেউ থাকতে আসিনি। বলে বব তাকালো মেয়েটির দিকে। চলো ডায়না, চলো আমার সঙ্গে আমাদের সক্রেস ব্যাংকে। মা তোমাকে পেয়ে খুশিই হবে। কাল সকালে তোমার পিসির সৎকার হয়ে গেলে লোক পাঠিয়ে তোমার জিনিসপত্র এখান থেকে নিয়ে যাব। তোমার পিসির যা কিছু আছে সেগুলো তো সব আমাদেরই, সেগুলো নিয়ে যাবো এখান থেকে। সঙ্গে সঙ্গে কোনো জবাব দিল না মেয়েটি। নিরীক্ষণ করতে লাগলো রেনোরকে। থুতনিতে হাত দিয়ে দেয়ালে ঠেস দিয়ে মেঝের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে রেনোর। ধীরে ধীরে মুখ তুলে তাকালো। ডায়না দেখলো সেই দৃষ্টির গভীর এক তীব্র ঘৃণা। চলে এসো বব, বলল মেয়েটি। কোনো উত্তেজনা নেই। ঘর থেকে বেরিয়ে এলো দুজন। দরজা বন্ধ করে দিয়ে এলো মেয়েটি। ঘরে এখন একা রেনোর। কার্পেটের দিকে মুখ নিচু করে তখনও দাঁড়িয়ে আছে দেয়ালে ঠেস দিয়ে। যন্ত্রণা, রাগ, অপমান গায়ে যেন জ্বালা ধরিয়ে দিতে লাগলো রেনোরের। মনের মধ্যে যেন সূচ বিঁধতে লাগলো। তারই বাড়িতে তাকেই মেরে বসলো। কোথাকার কে এক ছোকরা, আর তিনি তাকে ঠেকাতেই পারলেন না। এর চেয়ে অপমানের আর কি আছে? ঠেকাতে গেলেও যে পারতেন তা অবশ্য কোনো সম্ভাবনা ছিল না। রেনোর তা জানতেন বিলক্ষণ। গাট্টা গোট্টা শাবলের মতো শক্ত মাংসপেশি, ওর সঙ্গে ঘুষোঘুষিতে পেরে ওঠা সম্ভব নয় তার। ঘুষোঘুষি, হ্যাঁ ঘুষোঘুষি। মনে মনে যেন আওড়ে গেলেন রেনোর। বেটা গেয়েও শরীর দিয়ে পার পেয়ে গেলি, কিন্তু মগজ দিয়ে? হ্যাঁ, মগজ দিয়ে ঠেকাতে পারবি আমাকে? ওই পেশি ছাতু হয়ে যাবে। বিষধর একটা সাপ যেন দংশন করলো রেনোরকে। চিনচিন ঝিনঝিন রিড়ি করে উঠল তার সর্বাঙ্গ। বব ফরকাসের ওপর তীব্র ঘৃণায় যেন জ্বলে উঠলেন তিনি। এত ক্রোধ, এত ঘৃণায় ইতিমধ্যে আর কারো প্রতি জাগেনি রেনোরের। চোখ দুটো আবার যেন লাল হয়ে উঠল, যেন একজোড়া জ্বলন্ত অঙ্গার। তবু স্থির হয়ে দাঁড়িয়ে মুহূর্তকাল তিনি গভীরভাবে ভেবে নিলেন। তারপর চকচক করে উঠল তার চোখ। না, কোনো জবাব পাওয়ার আনন্দে চকচক করে ওঠেনি তার চোখ। এই মুহূর্তে ওই গেও বব ফরকাসকে কি করে সমুচিত জবাব দেওয়া যায় সেই আইডিয়া তিনি পেয়ে গেলেন, এবং তার জন্যই সজাগ হয়ে উঠলেন তিনি। কিভাবে এই অপমানের বদলা তিনি 100 গুণ আদায় করে নেবেন তা এখনো জানেন না তিনি। স্থির করতে পারেননি এখনো। তবে এটা জানেন তিনি পারবেন, পারবেন নিশ্চয়ই প্রতিশোধ নিতে। হঠাৎ হাসির থমকে ফেটে পড়লেন রেনোর। মেরুদণ্ড সোজা করে ধীর পদক্ষেপে ঘর থেকে বেরিয়ে গেলেন দোতলায়। ভালোভাবে হাত মুখ ধুয়ে নিলেন। এলেন শোবার ঘরে। দেরাজের চাবি খুলে অসমাপ্ত পাণ্ডুলিপিখানা বের করে নিলেন। নিচের ডাইনিং রুমে নেমে এসে চেয়ারে বসলেন রেনোর। পাণ্ডুলিপিগুলো রাখলেন টেবিলের ওপর। কয়েকটা পৃষ্ঠার ওপর চোখ বুলিয়ে নিয়ে তার নায়ক লর্ড রডসন যেখানে এসে থেমেছিল সেখান পর্যন্ত এলেন তিনি। তারপর থেকে আবার শুরু করলেন লেখা। কর্নেল ব্ল্যাকনে আর তার মেয়ে এডিথের দুটো ছদ্মনাম দিলেন। ভয় দেখিয়ে টাকা আদায়ের পরিণাম হিসেবে রডসন তাকে কৌশলে ওপরের ঘরে এনে জানলা দিয়ে নিচে ফেলে তাকে খতম করেছে। সেই সকালে একটু পরেই ছদ্মবেশী কর্নেল ব্ল্যাকনে আর এডিথ এসেছেন তার বাড়িতে, তার সঙ্গে আলাপ করতে। এবং তারপর থেকেই যা যা ঘটেছিল তা খুঁটিয়ে লিখে চললেন রেনোর। খুব দ্রুত লিখে চললেন তিনি। ঘটনার পর ঘটনা অতিক্রম করতে করতে তার নায়ক এলো 1 ঘন্টায় ঘটে যাওয়া ঘটনার কাছাকাছি। লিখে ফেললেন তার রান্নাঘরে যাওয়া, বব ফরকাসকে সেখানে দেখে ফেলা, তারপর ডাইনিং রুমে যা ঘটে গেল তার দৃশ্য।
একটুও বিরতি নেই, একটানা চলছে কলম। নিস্তব্ধ ঘরে কেবলমাত্র কলমের খসখস শব্দ। সন্ধ্যের পর পর্যন্ত যা কিছু ঘটে গেল তার লেখা হয়ে গেল রডসনের। একটুও ক্লান্তি নেই, ক্লান্তির পরিবর্তে আছে এক উদ্দীপনা। দারুণ উদ্দীপনায় তিনি লিখে চলেছেন। মন থেকে যেন সুতো ছেড়ে চলেছেন অবিরাম, আর তা গুটিয়ে চলেছেন রেনর, গুটিয়ে চলেছেন অত্যন্ত দ্রুততার সঙ্গে। লিখতে লিখতে কখনো ঠোঁটের কোণে ফুটে উঠছে তার মৃদু হাসি, কখনো টেনে যাচ্ছে চোখের কোল, কখনো ফুটে উঠছে কপালে ভাঁজের রেখা। মনে হচ্ছে বেশ যেন একটা মেজাজ অনুভব করেই লিখছেন তিনি। নির্জন ঘর, বিরামহীন লেখার গতি, সজাগ রেনর, যদিও লেখায় বিভোর। তবু হঠাৎ যেন তার মনে হলো ঘরে তিনি একা নন, আর মনে হওয়ার সঙ্গে সঙ্গেই ছপ করে থেমে গেল তার কলম। মুখ তুলতেই দেখলেন টেবিলের কাছে দাঁড়িয়ে আছে ডায়না, তাকিয়ে আছে তার দিকে এক দৃষ্টিতে। কি চাই এখানে? ছাজিয়ে উঠল রেনর। দুপুরের খাবার কখন খাবেন জানতে চাইল মেয়েটি। দুবার ডেকেছি, কোনো সাড়া পাইনি। আমি শুনতে পাইনি, বললেন রেনর। আমার খাবার দরকার নেই, খুব ব্যস্ত আছি। তা তুমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে কি করছিলে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো ভেবেছিলাম তুমি সক্রেস ব্যাংকে চলে গেছো। না, আমি তো কখনো যাওয়ার ইচ্ছে জানাইনি, বলল মেয়েটি। ওটা ববের কথা, আমার নয়। রেনর ঠাস করে কলমটা নামিয়ে রাখলেন টেবিলে। শোনো, ওটা আমারও কথা। বেশ রুক্ষ স্বর রেনরের। এখানে তোমার মুখ আমি আর দেখতে চাই না, তুমি চলে যেতে পারো। সত্যি কি তাই চান? হ্যাঁ, আমি তাই চাই, খোদ করে ওঠেন রেনর। ওই মূর্খ গোরল বর্বরটার সঙ্গে ফুসফুস করে কথা বলা আর ওদের গোশালা পরিষ্কার করার কাজই তোমার ভালো লাগবে। যাও এখান থেকে। হাসলো মেয়েটি। হায় রে, আক্রোশটা এখনো দমন করতে পারছেন না। গায়ে যেন হঠাৎ কে আগুন জ্বালিয়ে দিল রেনরের। ঝপ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। কি বললে? গর্জন করে উঠলেন রেনর। এত বড় কথা, এত বড় কথা বলার সাহস পেলে কোথায়? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, নইলে ধাক্কা মারতে মারতে বাড়ি থেকে বের করে দেব। মেয়েটি ইতোমধ্যে পিছু ফিরেছিল, ঘর থেকে বেরিয়ে ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল। রাগে উত্তেজনায় দাঁড়িয়ে রেনর দেখলেন তার চলে যাওয়া। শেষে সামলে নিয়ে রেনর আবার চেয়ারে বসলেন। এখনই আবার কলম নিয়ে লিখতে বসা অসম্ভব, কাহিনীর সুতো কেটে গেছে। বিলক্ষণ জানেন রেনর, এটা এখন চেষ্টা করলেও আর লেখা যাবে না। তখনও উত্তেজনায় আঙুলগুলো কাঁপছিল রেনরের। সেই অবস্থাতেই লেখা পৃষ্ঠাগুলো এক জায়গায় জড়ো করে ঠিক করে রাখলেন তিনি। তারপর চেয়ারে দেহটা এলিয়ে দিয়ে পড়তে শুরু করলেন। পড়তে পড়তে স্থিমিত হয়ে এলো উত্তেজনা, আবার স্বাভাবিক হয়ে উঠল রেনরের মুখ। আর সেই মুখে ফুটে উঠতে লাগলো একটা কুটিল চতুর হাসি। মুক্তোর মতো সুন্দর হস্তাক্ষরে লেখা পাণ্ডুলিপির পৃষ্ঠায় তিনি দেখতে পেলেন বব ফরগাসের ভাগ্যে ভবিষ্যতে কি আছে তা ঠিক হয়ে গেছে। নিষ্ঠুর মর্মান্তিক সেই পরিণতি, আর তা হবে অপরের মাধ্যমে। আবার সেই মাধ্যমটি হবে অত্যন্ত নিরীহ আর গোবেচারা, যাকে কেউ কোনোদিন সন্দেহই করতে পারবে না। ক্লাইভ রেনরের সঙ্গে এ ব্যাপারে বিন্দুমাত্র সম্পর্কই থাকবে না। রেনরের কাছে এখন আর কিছুই অস্বচ্ছ নেই। 1000 গুণ প্রতিশোধ, হ্যাঁ 1000 গুণ প্রতিশোধ বব ফরগাসের উপর কিভাবে নেওয়া যাবে, এ রেনরের চোখের সামনে তা জল জল করে ভাসতে শুরু করলো। পরিষ্কারভাবে পাণ্ডুলিপিগুলো পরপর গুছিয়ে উঠে দাঁড়ালেন রেনর। সিগারেট ধরালেন, এগিয়ে গেলেন তাকের কাছে। বোতল থেকে ঢেলে নিলেন এক পাত্র মদ, হাতে মদের পাত্র। দাঁড়ালেন দেয়ালে ঠেস দিয়ে, মনে মনে আওড়ালেন। গ্রেলিংসে তার কাহিনীর নায়ক ক্লড রডসনের কয়েকটা অধ্যায় লেখা হলো। মনে মনে একটু তৃপ্তি অনুভব করলেন। যদিও এই কাহিনী তাকেই কেন্দ্র করে এবং ব্রুম ম্যানরকে কেন্দ্র করে, তবুও লেখাটা অপূর্ব হয়েছে। এখন কাহিনীর গতি পৃষ্ঠার যেখানে গিয়ে থমকে দাঁড়িয়েছে তা ঠিক ঠিক ঘটবে। কিভাবে? ঘরটাকে ধন্যবাদ জানালেন রেনর।
লেখার সময় অদ্ভুত এক প্রেরণা যোগায় তাকে। গ্লাসটা নামিয়ে রেখে রেনর তাকালেন ঘড়ির দিকে। প্রায় 10:30 মনে হলো। এবার একটু খিদে খিদে পেয়েছে। খাবার আগে ওই আজব মেয়েটাকে অমনভাবে দূর দূর করে না তাড়িয়ে দিলেই বোধহয় ভালো হতো। কি নিস্তব্ধ বাড়ি। কান পেতে শুনলেন, কোথাও কোনো নড়াচড়ার শব্দও নেই। এই মুহূর্তে মনে হলো রেনরের যেন নিঃশ্বাস বন্ধ করে ঘাপটি দিয়ে বসে আছে কোনো আড়ালে কোনো পশু, শিকারের অপেক্ষায়। না, এই চিন্তা আসছে কেন? এবারই তার নিজের বাড়ি, বেশ সুখ আর শান্তি নিয়ে আছেন তিনি এখানে। তবু যেন বড় একা একা লাগে। একা? নিজের মনে নিজেই চমকে ওঠেন রেনু। না, তিনিই তো একা নন। হান্না মোফতের দেহটা রয়েছে তার শোবার ঘরে। আবার এক পাত্র মদ নিয়ে গলায় ঢেলে দিলেন রেনর। অনেকক্ষণ পর মনে মনে চাঙ্গা হয়ে উঠলেন তিনি। শোবার ঘরে হান্না মোফাত রয়েছে ঠিকই, কিন্তু সে তো মরা। সে কি তার কোনো ক্ষতি করতে পারবে? আরও এক পাত্র মদ ঢাললেন গ্লাসে। ব্যাস, হান্না সম্বন্ধে আর কোনো আতঙ্ক বা চিন্তাই রইল না তার মাথায়। ঠিক করলেন সেই কাগজের টুকরো এবার খুঁজে বের করতে হবে। এ বাড়িতে এখন আর কেউ নেই তিনি ছাড়া। তন্ন তন্ন করে সব জায়গায় এখন তিনি নিশ্চিন্তে খুঁজতে পারবেন। তেতলায় উঠে হান্না মোফতের ঘরের বন্ধ দরজার সামনে মুহূর্তের জন্য দাঁড়ালেন তিনি। তারপর পেরিয়ে ডায়নার ঘরের সামনে এসে দরজার হাতল ঘোরালেন। দরজার চাবি দেওয়া। হাত দিয়ে জোরে ধাক্কা দিলেন রেনর। ডায়না? ডায়না কি ভেতরে আছো? ডায়না? ডাকলেন। ডায়না কি ভেতরে রয়েছে? রেনরের ডাক শুধু প্রতিধ্বনি হলো, কোনো সাড়া মিলল না। আবার দরজায় ধাক্কা দিয়ে ডাকলেন তিনি। ডায়না কি ভেতরে আছো? না, এবারেও কোনো প্রত্যুত্তর নেই। থমথমে নিস্তব্ধতা। মেয়েটি তাহলে চলেই গেছে। দরজায় চাবি লাগিয়ে গেছে, পাছে কেউ ঢোকে, তার জিনিসপত্র ঘাটে। কথা ছিল বব ফরকাস পরে এসে সব কিছু নিয়ে যাবে। সেই জন্যই বোধহয় ডায়নার এই সাবধানতা। এরপর রেনর এগিয়ে এলেন হান্নার ঘরের দরজার সামনে। সন্তর্পণে হাতল ঘুরিয়ে ধীরে ধীরে ঢুকলেন রেনর। যদিও অনেক বেশি সচেতন সজাগ, তবু ধুকধুক করছে বুকের ভেতরে। হাতের আঙ্গুলগুলো তীর তীর করে কাঁপছে। দেয়ালের গায়ে এক কোণে বিছানায় শুয়ে আছে মহিলা, আপাদমস্তক ঢাকা, পাংশু মুখে। বাতির সেই স্বল্প আলোয় কিছুক্ষণ নিস্পন্দন দাঁড়িয়ে দেখলেন নিঃশব্দ নিশ্চল দেহটা। বেশ কিছুক্ষণ কেটে গেল সেভাবেই রেনরের। তারপর যথেষ্ট সাহস সঞ্চয় করে নিয়ে এগিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালেন। বাতিটা রাখলেন সেখানে। শুরু করে দিলেন কাজ। প্রথম ড্রয়ারটা খুলে হাত বুলিয়ে দেখলেন রুমাল, কয়েকটা কালো উলের মোজা, পুরনো দস্তানা আর কিছু টুকিটাকি জিনিসপত্র। বন্ধ করে খুললেন দ্বিতীয় ড্রয়ারটা। দেখলেন বেশ ধোপ দুরস্ত ভাঁজ করা গোটা কয়েক পোশাক। সেটাও বন্ধ করে খুললেন নিচেরটা। বাতিটা নামিয়ে নিয়ে রাখলেন মেঝেতে। ড্রয়ারটা টেনে বের করে ধরলেন আলোর কাছে। এখানেও কয়েকটা অ্যাপ্রন, ব্লাউজ পরিপাটি ভাঁজ করে রাখা। সব নিচের রেনর দেখতে পেলেন ফিতে জড়ানো কয়েক বাক্স চিঠি আর কাগজপত্রের একটা বান্ডেল। ফিতের ফাঁস খুলে রেনর দ্রুত চিঠিগুলো দেখতে শুরু করে দিলেন। পড়া নয়, খামগুলোর ফাঁক দিয়ে শুধু দেখে যেতে লাগলেন এগুলোর মধ্যে কোথাও কোনো সেই কাগজের টুকরোটা রাখা আছে কিনা। হঠাৎ একটা কাগজের ওপর নজর পড়তেই চোখ কুঁচকে গেল রেনরের। দৃষ্টি প্রখর হয়ে উঠল তার। একটা সরকারি কাগজ, একটা জন্ম নথি। চোখ পড়ল ডায়নার নামের উপর। বাতিটাকে আরও কাছে এনে নথির লেখাটার উপর চোখ বুলাতে গিয়ে দেখলেন তিনি এটা ডায়নার জন্ম সময়ের প্রমাণপত্র। কিন্তু অন্য নামগুলোর দিকে চোখ পড়তেই দম যেন বন্ধ হয়ে এলো রেনরের। ডায়না হলো সেই মেজর বার্টনের মেয়ে। 20 বছর আগে এই বাড়িতেই যার মর্মান্তিক মৃত্যু ঘটেছিল। আর হান্না মোফাত তার পিসি নয়, ডায়নার নিজের মা। চোখকে যেন কিছুতেই বিশ্বাস করতে পারলেন না রেনর। বারবার দেখলেন, না, কোথাও কোনো ভুল দেখছেন না তিনি। কাগজটাও নকল নয়, সরকারি সিল মোহর দেওয়া, রেজিস্টারের সই, কাগজে কলমে একেবারে পাকা। এই মুহূর্তে সন্দেহ জাগে রেনরের মনে। ডায়না কি জানে এই হান্না মোফাত তার পিসি নয়,
নিজের মা, নিশ্চয় জানে না। এর মধ্যে কোথাও নিশ্চয় কোনো রহস্য লুকিয়ে আছে। ডায়নার সম্বন্ধে আবার নতুনভাবে আগ্রহ জন্মে রেনরের মনে। সামনে থাকলে একবার বাজিয়ে দেখতেন তাকে, এ ব্যাপারে কতখানি সে জানে। মেঝেতে বাতির আলোয় সেই কাগজটা দেখতে এতটাই তন্ময় হয়ে গিয়েছিলেন রেনর যে ঠিক পিছনে তার নড়াচড়ার শব্দ একটুকু কানে যায়নি। হঠাৎ একটা হাত এসে পড়ল তার কাঁধে। ভয়ে আতঙ্কে মুহূর্তেই শিরা উপশিরার রক্ত প্রবাহ যেন জমে বরফ হয়ে গেল তার। বেশ কিছুক্ষণ রেনর নড়াচড়াই করতে পারলেন না। তারপর ভয়ে ঘোলাটে চোখ নিয়ে কোনো রকমে মাথাটা ঘোরালেন। পর মুহূর্তেই একটা আত্মচিৎকার যেন বেরিয়ে এলো তার বুক চিরে। প্রায় লাফিয়ে উঠে বাতি ফেলেই পরিমরি করে দৌড় দিতে গিয়ে উল্টে পড়ে গেলেন বাতির ওপরেই। নিভে গিয়েছিল বাতি, অন্ধকারে ঢেকে গিয়েছিল ঘর। বিশ্বাস করতে না পারলেও ক্লাইভ রেনর স্বচক্ষে দেখেছেন। তার কাঁধে হাত রেখে যে শ্বেতকায় দাঁড়িয়েছিল সে আর কেউ নয়, হান্না মোফাত। অর্ধচেতন অবস্থায় যেখানে পড়েছিলেন রেনর সেখানেই পড়ে রইলেন ভয়। গো গো করতে থাকলেন। নড়তে পারলেন না, চেষ্টা করেও পারলেন না। হাত পাগুলো যেন অবশ হয়ে গেছে। কানের কাছে এলো একটা খসখসে শব্দ, দেয়াশলাই জ্বালাবার শব্দ। কেটে গেল ঘরের অন্ধকার, জ্বলে উঠল আলো। ভয়ে বড় বড় হয়ে গেল রেনরের চোখ। একবার কোনো রকমে ঘাড় ফিরিয়ে সামনের দিকে তাকালো সে। দেখল সেই শ্বেত অবয়বকে, হাতে তার জ্বলন্ত দেয়াশলাই, কথা বলছে। এখানে কি হচ্ছে? কণ্ঠস্বর শুনে চমকে উঠলেন রেনর। আরে, এই যে ডায়নার গলা! বাতির আলোয় ভালোভাবে দেখলেন এবার রেনর। হ্যাঁ, ওই তো ডায়নার সেই মিষ্টি মিষ্টি মুখ, সাদা সিল্কের পোশাক পরনে। নিভে গেল দেয়াশলাই, জ্বালালো মেয়েটি আরেকটি। উঠে পড়ুন। মেয়েটির গলায় অধীর স্বর। এখনো বুঝতে পারছেন না? কেমন বোকার মতো পড়ে আছেন? আপনার বাতি কোথায়? ঝুঁকে এবার মেয়েটি কুড়িয়ে নিল বাতি, জ্বালিয়ে বসিয়ে দিল সেটা ড্রেসিং টেবিলের উপরে। আমি ভেবে পাই না। কাটা কাটা কথা মেয়েটির। এই ঘরে আপনার দরকারটা কি? কি করছিলেন এখানে? নিরুত্তর রেনর। মেঝেয় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা কাগজপত্রের দিকে এবার নজর পড়ল মেয়েটির। প্রথমেই চোখে পড়ল তার সেই জন্ম প্রমাণপত্রের দিকে। বুঝতে পারলাম, খুব ঠান্ডা গলায় বলল মেয়েটি। আপনি পিসির জিনিসপত্র ঘাঁটছিলেন, কেন জানতে পারি? না, এখানে কোনো কথা হবে না, নিচে যান, আমি এগুলো গুছিয়ে রেখে আসছি, ওখানেই কথা হবে। উঠে দাঁড়ালেন রেনর। ড্রেসিং টেবিলে ঠেস দিয়ে একটু দাঁড়ালেন। কেমন যেন বোকা বোকা লাগছে নিজেকে। তুমি তুমি আমাকে এইভাবে ভয় দেখালে? তখনও কাঁপছে তার শরীর। এতটা আতঙ্কিত তিনি হয়েছেন বলে মনে করতে পারল না। কোনোদিন কোনো অবস্থাতেই তিনি কল্পনাই করতে পারেননি এমন আতঙ্কগ্রস্ত হতে হবে তাকে। তিনি কাঁপতে কাঁপতে নেমে আসতে শুরু করলেন নিচে। সিঁড়ির দিকে যেন বিকট অন্ধকার। এলেন ডাইনিং রুমে, এক পাত্র মদ ঢেলে নিলেন। এত কাঁপছিল তার হাত যে খানিকটা চলকেই পড়ে গেল। গ্লাসটা মুখে তুলে চুমুক দিতে গিয়ে ঠক ঠক করে দাঁতে লেগে গেল তার। একেবারে নির্ভেজাল ব্র্যান্ডি। কোনো রকমে গলায় ঢেলে এগিয়ে গেলেন আগুনের দিকে। দারুণ ঠান্ডা পড়েছে। এত ঠান্ডা লাগছে কেন তার? কনকন করছে হাতগুলো। চুল্লির গনগনে আগুনের ওপর হাত দুটো মেলে ধরলেন তিনি। ওহ, ফিস ফিস করে আপন মনে বলে উঠলেন তিনি। দরজা ঠেলে মেয়েটি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আরেকবার আঁতকে উঠে ফিরে তাকালেন রেনর। দেখলেন গায়ে রাতের সাদা পোশাক আর তার উপর একটা পাতলা চাদর গায়ে দিয়ে খালি পায়ে ডায়না এসে ঢুকলো ঘরে। এবার বলুন, পিসি হান্নার শোবার ঘরে কি করছিলেন আপনি? সরাসরি জানতে চাইল ডায়না। আমি আমি একটা জিনিস খুঁজতে গিয়েছিলাম, বললেন রেনর। কি খুঁজছিলেন? আমি সেটা বলতে পারবো না, প্রত্যাখ্যান করলেন রেনর। দেখুন তো এই জিনিসটি খুঁজছিলেন কিনা। তাকিয়ে দেখল রেনর।
মেয়েটির হাতে সেই আধ পোড়া কাগজটা। খুব ধীরে ধীরে মেয়েটি সেই কাগজটার ভাঁজ খুলে মেলে ধরল রেনোরের চোখের সামনে। দারুণ ভ্যাবাচাকা খেয়ে গেলেন রেনোর। দেখলেন ডায়নার হাতেই ধরা আছে জেমস লুইসের সেই আধ পোড়া কাগজের টুকরোটা। তুমি তুমি তাহলে জানো সব কিছু? যেন হাঁপিয়ে উঠেছেন রেনোর। গলার স্বর নেমে গেছে অস্বাভাবিক খাদে। জানি, কি জানি? যে তোমার পিসি আমাকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে গিয়েছিল। হ্যাঁ জানতাম। নিরুত্তাপ কণ্ঠস্বর ডায়নার। শুনে চমকে উঠলেন রেনোর। ফ্যাকাশে হয়ে গেল তার মুখ। তা যদি জেনেই থাকো তাহলে আর কতখানি জানতে পারো? হান্না মোফাতের মৃত্যুর সম্বন্ধে ওর মনে কি তাহলে কোনো সন্দেহ আছে? ক্ষিপ্র হাতে মেয়েটি এবার সেই কাগজের টুকরোটি ছুঁড়ে দিল রেনোরের দিকে। জ্বলন্ত চুল্লির আগুনে গিয়ে পড়ল। পুড়ে ছাই হয়ে গেল কাগজটা। এবার বোধহয় আপনি নিশ্চিন্ত হতে পারলেন। এক গাদা চিন্তা মাথার মধ্যে যেন তুফান তুলল। ভাবতেই পারছেন না, স্থিরভাবে যেন কোনো কিছু ভাবতেই পারছেন না তিনি। কাগজের টুকরোটা পুড়িয়ে ফেললে কেন? যেন খ্যাক খ্যাক করে উঠলেন রেনোর। কারণ এতে আমার আর কোনো প্রয়োজন নেই, বলল মেয়েটি। এটি দেখিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করার কোনো ইচ্ছেই আমার নেই। কিন্তু তোমার পিসি যখন করতে চেয়েছিল তখন তাকে বাধা দাওনি কেন? এবার যেন ফেটে পড়লেন রেনোর। তারপর প্রায় চোখ বুজেই বলে ফেললেন, হান্না তোমার পিসি নয়, পিসি নয়, ও তোমার মা। তাও আমি জানি। তেমনি নিরুত্তাপ জবাব মেয়েটির। তুমি জানতে? অবাক হলেন রেনোর। কিন্তু দেখে তো মনে হয় না তুমি জানতে। আজ তোমার মা মারা গেল, তার জন্য তোমার এতটুকু শোক করতে দেখলাম না আমি। আমি কখনো তাকে ভালোবাসতে পারিনি। ডায়নার চোখের অতল দৃষ্টি তাকিয়ে আছে রেনোরের দিকে। এখনো কি আপনি বুঝতে পারেননি যে এ বাড়িতে কোনো ভালোবাসা নেই? ভালোবাসা এখানে থাকতে পারে না? কি কি বলছো? আমি তো ঠিক বুঝতে পারছি না। তোতলাতে শুরু করলেন রেনোর। বুঝতে পারছেন না? বলল মেয়েটি। ভাবুন, ভেবে দেখুন, যেদিন থেকে আপনি এই বাড়িতে এসেছেন সেই দিন থেকে আপনি যাকে স্বাভাবিক সুন্দর বলা যায় এমন কোনো ভাবনা ভাবতে পেরেছেন? জানি না, থেমে থেমে বলল রেনোর। ঠিক বলতে পারবো না। নয় বা কেন, ভাবিনি। সদ্ভাবনা। শুনুন, এখানে এই বাড়িতে পৃথিবীতে যাকে বলে পাপ, তাছাড়া আর অন্য কিছুই নেই। আপনি যেমন এই বাড়িতে রয়েছেন আমিও রয়েছি। আপনি যেমন নিষ্ঠুর হয়েছেন আমিও তেমনি হয়েছি। যেসব পাপকর্ম খারাপ কাজ করে ফেলেছেন তার হাত থেকে আপনি মুক্তি পেতে পারেন না। নিঃশ্বাস প্রশ্বাসের মতো তা আপনার সঙ্গেই থাকবে, আমার সঙ্গেও থাকবে। তাকে ঘিরেই আপনাকে ঘোরাফেরা করতে হবে, যেমন আমাকে করতে হচ্ছে। তার প্রভাব আপনি কোনো রকমেই কাটিয়ে উঠতে পারছেন না। তার আজ্ঞাবহ হয়েই থাকতে হবে আপনাকে, যেমনটা আমি আছি। আপনি কি ভেবেছিলেন আমি সক্রেস ব্যাংকে চলে গেছি? বলে চলে মেয়েটি। না, আমি আমার ঘরেই ছিলাম, শুয়ে শুয়ে পড়ছিলাম। আপনি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন তখনই আপনার পায়ের শব্দ আমার কানে গিয়েছিল। আমি ভেতর থেকে দরজা বন্ধ করে ঘরের আলো নিভিয়ে রেখেছিলাম। আপনি দরজা এসে ধাক্কা দিয়েছেন। ডাকাডাকি করে সাড়া না পেয়ে পাশের শোবার ঘরে ঢুকলেন। ঘরের ভেতর থেকে আমি তা সবই বুঝতে পেরেছিলাম। তারপর বেরিয়ে দেখতে গিয়েছিলাম ঘরের ভিতরে আপনি কি করছিলেন। আপনাকে অমনভাবে চমকে দেওয়ার জন্য আমি দুঃখিত। ডায়না যে এতগুলো কথা বলে গেল, কেবলমাত্র গুনগুন শব্দ ছাড়া আর কোনো কিছুই যেন রেনোরের কানে গেল না। আধ ঘন্টা আগে ডায়না যা বলেছিল সেটাই যেন বড় বেশি করে বাজছিল তার কানে। তারই সূত্র ধরে আবার খোদ করে উঠলেন রেনোর। এইমাত্র কি যেন বললে এই বাড়িটা সম্বন্ধে? পাপী? আমি পাপী? তুমি পাপী? হাসল মেয়েটি। ওসব নিয়ে আপনাকে এখন আর দুশ্চিন্তায় পড়তে হবে না।
মোলায়েম সুরে বলল ডায়না। অনেক রাত হয়ে গেল, শুয়ে পড়ুন। মনে আছে কালই আবার তদন্ত আছে। শোনা মাত্রই আবার যেন একটা আতঙ্ক চেপে ধরল রেনরকে। হ্যাঁ, তদন্ত। একটু থেমে বললেন রেনর। তুমি কি বললে? তুমি তো দেখছি জানো যে মহিলাটা আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল। ওর মৃত্যুতে আমার কিন্তু কোনো হাত ছিল না, শপথ করে বলতে পারি। ওকে আমি ছুঁইনি পর্যন্ত। শপথের প্রয়োজন নেই। তেমনি শান্ত স্বর ডায়নার। একমাত্র আপনি নিজে ছাড়া আর কেউ কিন্তু বলছে না যে ওর মৃত্যুতে আপনার হাত আছে। জানলা থেকে পড়ে গিয়ে মারা গেছে, ব্যাস। তারপর একটু থেমে যোগ করল, যদিও 20 বছরের মধ্যে এই প্রথমবার সে ভুল বালতি নিয়ে সাফাইয়ের কাজ করতে গিয়েছিল। রেনর আর সরাসরি তাকাতে পারলেন না। দারুণভাবে কাঁপতে শুরু করলো তার হাত। মুখ ঢাকলেন সেই হাত দিয়ে। কেন মেয়েটি বারবার ওই একই কথা শোনাচ্ছে তাকে? কি অনুমান করেছে সে? স্পষ্ট করে বলছে না কেন? আর নয়, আমি শুতে চললাম, আপনিও শুয়ে পড়ুন। গুড নাইট। নিঃশব্দে চলে গেল ডায়না। মুখের ভিতরে হাত রেখে আরো কিছুক্ষণ বসে রইলেন রেনর। তারপর ধীরে ধীরে মাথা তুললেন। চোখের দৃষ্টিটা যেন আবার বিস্ফোরিত হলো। দেখল ঘর ছেড়ে চলে যায়নি মেয়েটি, দাঁড়িয়ে আছে সে টেবিলের কাছে। ঝুঁকে পড়েছে তার সাজিয়ে রাখা পাণ্ডুলিপির উপর, দ্রুত পড়ে চলেছে।